আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ধরুন একটা এক্স-রে রিপোর্ট দেখলে আমরা ঠিক বুঝতে পারি সমস্যাটা কোথায়। কারো হাত ভাঙলে রিপোর্টে সেই ভাঙা জায়গার ছবিটা একদম পরিষ্কার দেখা যায়, তাই না? একদম। আর সমাধানটাও তখন আমাদের চোখের সামনেই থাকে। হ্যাঁ, কিন্তু হাজার হাজার বছর আগে এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য চিকিৎসকের কাছে যাননি। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের আস্ত শরীরের হাড়গুলো দান করেছিলেন। উদ্দেশ্য ছিল একটা শক্তিশালী অস্ত্র তৈরি করা। ঠিক, কিন্তু এই অস্ত্র কোনো সাধারণ যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না। এটা তৈরি হয়েছিল মানুষের মনের ভেতরের এক গভীর অন্ধকার দূর করার জন্য। তো আজকের এই ডিপ ডাইভে আমরা মহর্ষি দধিচির সেই হারিয়ে যাওয়া পৌরাণিক গল্পের গভীরে প্রবেশ করব। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা হলো, দধিচির এই গল্পটা আমরা ছোটবেলা থেকে যেভাবে শুনে আসছি, প্রাচীন গ্রন্থগুলোতে কিন্তু গল্পের শুরুটা একদম এরকম ছিল না। হ্যাঁ, আমি সেটাই দেখছিলাম। এটা এমন একটা আখ্যান যা শুধু একটা সাধারণ অস্ত্রের বর্ণনা থেকে শুরু হয়েছিল, আর তারপর শত শত বছর ধরে মানব চেতনার বিবর্তনের এক অবিশ্বাস্য দলিলে পরিণত হয়েছে। ঠিক এই জায়গাটাতে আমার সবচেয়ে বেশি খটকা লেগেছে। আমি যখন ঋগ্বেদের বিশ্লেষণটা পড়ছিলাম তখন দেখলাম সেখানে গল্পের কাঠামোটা পুরো আলাদা। হ্যাঁ, ঋগ্বেদের বর্ণনাটা বেশ অন্যরকম। ঋগ্বেদ অনুযায়ী ইন্দ্রের যে বিখ্যাত বজ্র নামের অস্ত্রটা, তার কারিগর ছিলেন ত্বষ্টা নামের একজন দেবতা, আর উষ্ণা নামের আরেকজন সেই অস্ত্রটাকে শক্তি দিয়েছিলেন। ঠিক, সেখানে দধিচির অস্থি শুধু একটা ইমার্জেন্সি মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছিল। একদম তাই। কিন্তু তারপর যখন পুরাণের যুগে আসলাম, পুরো গল্পটা 180 ডিগ্রি ঘুরে গেল। পুরাণে এসে দেখছি দধিচির পুরো শরীরটাই হয়ে উঠছে মূল বজ্র। হ্যাঁ, আর সেটা বানাচ্ছেন বিশ্বকর্মা বা ব্রহ্মা। আবার কিছু জায়গায় এমনও বলা হচ্ছে যে ত্বষ্টা নিজেই তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে বৃত্রাসুরকে তৈরি করেছিলেন। একটা সাধারণ অস্ত্র তৈরির ম্যানুয়াল থেকে হঠাৎ করে এটা মানুষের সর্বোচ্চ আত্মত্যাগের একটা ব্লকবাস্টার মুভিতে কিভাবে পরিণত হলো? কেন এই পরিবর্তনটা করা হলো? এই রূপান্তরটাই কিন্তু সবচেয়ে আকর্ষণীয়। ঋগ্বেদ থেকে পুরাণে আসার সময় প্রাচীন ভারতের সমাজ আর দর্শন দুটোই খুব দ্রুত বদলাচ্ছিল। আচ্ছা, মানুষের চিন্তাধারা পরিবর্তন হচ্ছিল। একদম। ঋগ্বেদের সময়কার মানুষ মূলত যজ্ঞ এবং প্রকৃতি নির্ভর ছিল। তাদের কাছে দেবতাদের বাহ্যিক শক্তি আর অস্ত্রের কার্যকারিতাই ছিল সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, ওই ইন্দ্রের বীরত্ব বা ত্বষ্টার মতো একজন দেব কারিগর লোহা পিটিয়ে অস্ত্র বানাচ্ছেন, এগুলো সেই সময়ের বাস্তবতার সাথে মিলে যায়। ঠিক ধরেছেন। কিন্তু এরপর যখন উপনিষদ আর পুরাণের যুগ শুরু হলো, ভারতীয় দর্শন অনেক বেশি অন্তর্মুখী বা সাইকোলজিক্যাল হয়ে উঠল। মানুষ বুঝতে শুরু করল যে আসল লড়াইটা বাইরের কোনো দানবের সাথে নয়। ওহো, আচ্ছা। তার বাইরের জগতের যুদ্ধ থেকে ফোকাসটা সম্পূর্ণ সরে গিয়ে মনের ভেতরের যুদ্ধে চলে আসলো। একদম তাই। বাহ্যিক যজ্ঞের চেয়ে মানুষের ভেতরের আত্মত্যাগের উপর বেশি জোর দেওয়া শুরু হলো। পুরাণ আসলে বোঝাতে চাইল যে যখন এমন কোনো সংকট আসে যা সাধারণ লোহা বা কাঠের অস্ত্রে সমাধান করা যায় না, তখন অন্য কিছুর দরকার হয়। এমন কিছু যা আরও বেশি গভীর বা শক্তিশালী। হ্যাঁ, ধরুন ত্বষ্টার তৈরি করা সেই বৃত্রাসুর যখন দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল, তখন সেটা শুধু কোনো শারীরিক শক্তির লড়াই ছিল না। সেই সংকট মেটানোর জন্য এমন কিছুর দরকার ছিল যা পরম পবিত্রতায় সিদ্ধ। আর সেখানেই দধিচির আত্মত্যাগের ব্যাপারটা চলে আসে, তাই তো? ঠিক। দধিচের অস্থি এখানে শুধু কিছু ক্যালসিয়ামের কাঠামো নয়, এটা হলো সারা জীবনের তপস্যা, জ্ঞান এবং নিঃস্বার্থতার একটা ঘনীভূত রূপ। চরম অন্ধকারকে শুধু যান্ত্রিক শক্তি দিয়ে হারানো যায় না, সেখানে সর্বোচ্চ চেতনার প্রয়োজন হয়। এই চরম অন্ধকারের কনসেপ্টটা আমাকে বেশ ভাবাচ্ছে আসলে। কারণ এই বৃত্রাসুর জিনিসটা আসলে কি, তার যে একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমি পড়লাম, সেটা আমার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছে। হ্যাঁ, বৃত্রাসুরের ওই ব্যাখ্যাটা সত্যি খুব চমকপ্রদ। সেখানে বলা হচ্ছে বৃত্রা শব্দের অর্থ নাকি বেছে নেয়া বা টু চুজ, আর অসুর অন্ধকার। একটু গভীরে গিয়ে বুঝিয়ে বলবেন বিষয়টা? অবশ্যই, এটি খুবই গভীর একটা অর্থ বহন করে। বৃত্রাসুর আসলে কোনো বাইরের শিংওয়ালা দৈত্য নয়। সে হল আমাদের মনের সেই অবস্থা যখন আমরা অজ্ঞানতার অন্ধকারে থাকি।
মানে যখন আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না। একদম। জীবন, কর্ম বা সম্পর্কের ক্ষেত্রে যখন আমাদের বিচার বুদ্ধি কাজ করে না, তখন আমরা ভুল জিনিস বেছে নিই। এই ভুল বেছে নেওয়ার যে অন্ধকার, সেটাই বৃত্রা। বুঝতে পারছি। আর এই অজ্ঞানতাকে সবচেয়ে বেশি প্রশ্রয় দেয় কালকেপ। কালকেপ? দাঁড়ান, এটা আবার কি? কালকেপ হল সময় বা টাইমের প্রতীক। আমরা সাধারণত কি করি? কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবি, আচ্ছা কাল করব। হ্যাঁ, মানে এখন থাক, পরে দেখা যাবে, এই প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা। ঠিক তাই। এই যে সময়ের উপর নির্ভর করা বা কাজ ফেলে রাখা, এটাই আমাদের ভেতরের বৃত্তাসুর বা অন্ধকারকে আরও বড় হওয়ার সুযোগ দেয়। বাপরে, আমাকে একটু প্রসেস করতে দিন ব্যাপারটা। তার মানে বৃত্রা মানে হলো ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, হ্যাঁ, আর কালকেপ হলো সেই সিদ্ধান্তহীনতাকে প্রশ্রয় দেওয়ার সময়। মানে আমরা এতক্ষণ যে মহাজাগতিক যুদ্ধের কথা ভাবছিলাম, তা আসলে আমাদের মনের ভেতরে রোজকার সংগ্রাম। একদমই তাই। তাহলে ইন্দ্রের এই বজ্র আসলে কি? এটাও কি কোনো মানসিক অবস্থার প্রতীক? নিশ্চিতভাবেই। এখানে ইন্দ্র হলেন আমাদের মনের প্রতীক, যিনি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু মন যখন তার নিজের অজ্ঞতা বা ওই বৃত্রাসুরের কাছে হেরে যায়, তখন এমন একটা অস্ত্রের প্রয়োজন হয় যা অটুট আর অভেদ্য। আর এখানেই কি ওই বজ্রলি মুদ্রার কনসেপ্টটা আসে? যিনি ধারণ করেন। মানে যিনি এই শক্তিকে নিজের ভেতর ধারণ করেন। হ্যাঁ, আচ্ছা, একটু থামাই এখানে। এই বাজ্রবলি মুদ্রা আর সুষুম্না নারীর ব্যাপারটা একটু সহজ করে বলা যায়? কারণ শুনতে বেশ টেকনিক্যাল লাগছে। মানে এই শক্তিটা ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, একটা উদাহরণ দিই তাহলে। ধরুন আমাদের মেরুদণ্ড হলো একটা হাইওয়ের মতো, আর তার ভেতর দিয়ে যে এনার্জি ফ্লো বা স্নায়বিক শক্তি প্রবাহিত হয়, সেটাই সুষুম্না নাড়ি। আচ্ছা, বুঝতে পারছি। সাধারণ অবস্থায় আমাদের এই এনার্জিটা বিভিন্ন জাগতিক চিন্তায়, রাগে, লোভে বা সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে ছড়িয়ে ছিটিয়ে থাকে। হ্যাঁ, আমাদের মন তো সবসময় ১০০টা দিকে দৌড়াচ্ছে। ঠিক, কিন্তু যোগীরা যখন বজ্রলি মুদ্রার মতো নির্দিষ্ট শারীরিক আর মানসিক প্র্যাকটিস করেন, তখন তারা এই ছড়িয়ে থাকা এনার্জিটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করেন। ও, মানে পুরো ফোকাসটা এক জায়গায় নিয়ে আসেন। হ্যাঁ, এই ফোকাসড এনার্জিটাই তখন বজ্রের মতো কঠিন হয়ে ওঠে। পুরাণে একেই বিষ্ণুর তেজ বলা হয়েছে। অসাধারণ। তার মানে দধিচি যখন তার অস্থি দান করেন, মনস্তাত্ত্বিক দিক থেকে এর অর্থ হল নিজের পার্থিব অহংকার পুরোপুরি ত্যাগ করা। একদম তাই। একজন মানুষ যখন তার শারীরিক আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করেন, তখনই তার ভেতরে এই অটুট বজ্রশক্তির উত্থান ঘটে। আর এই তীব্র ফোকাস বা শক্তি মুহূর্তের মধ্যে অজ্ঞানতারূপী বৃত্রকে ধ্বংস করতে পারে। দারুণ একটা পয়েন্ট। তার মানে নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে হলে আগে নিজের অহংকারকে ভাঙতে হবে। এই কনসেপ্ট আমাকে উপনিষদের সেই অদ্ভুত মধুবিদ্যা বা হানি ডক্ট্রিনের গল্পের কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওই গল্পটা বেশ মজার আর গভীর। কিন্তু সত্যি বলতে কি, এই গল্পটা পড়ে আমি যতটা না অবাক হয়েছি, তার চেয়ে মানে অনেক বেশি কনফিউজড হয়েছি। তাই নাকি? কোন জায়গাটাতে কনফিউশন তৈরি হলো? মানে গল্পটা এমন যে দেবরাজ ইন্দ্র দধিচিকে হুমকি দিলেন যে যদি তিনি অশ্বিনী কুমারদের এই গোপন মধুবিদ্যা শেখান, তাহলে ইন্দ্র তার মাথা কেটে ফেলবেন। হ্যাঁ, ইন্দ্র চাইতেন না এই জ্ঞান অন্যের কাছে যাক। কিন্তু দধিচি ভয় পেলেন না। তখন অশ্বিনী কুমাররা কি করলেন? তারা দধিচির আসল মাথা কেটে সেখানে একটা ঘোড়ার মাথা বসিয়ে দিলেন, আর দধিচি সেই ঘোড়ার মুখ দিয়ে তাদের জ্ঞান দিলেন। ঠিক তাই। তারপর ইন্দ্র এসে সেই ঘোড়ার মাথাটা কেটে ফেলার পর অশ্বিনী কুমাররা আবার তার আসল মাথা জুড়ে দিলেন। মানে সিরিয়াসলি, এত বড় একটা দার্শনিক তত্ত্বে হঠাৎ করে এই ঘোড়ার মাথা কোত্থেকে এলো? শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে একটা বড় কারণ আছে। আর একটা ঘোড়ার সাথে মধু বা এ যে ইন্টারকানেক্টেডনেসের কি সম্পর্ক? এটা আসলে প্রাচীন রূপকগুলোর একটা মাস্টারপিস বলা যায়। প্রথমত, অশ্বিনী কুমাররা ছিলেন দেবতাদের চিকিৎসক, আর অশ্ব মানে হলো ঘোড়া। হ্যাঁ, সেটা তো শব্দের অর্থ থেকেই বোঝা যাচ্ছে। প্রাচীন ভারতে ঘোড়া ছিল গতি, প্রাণশক্তি আর ইন্দ্রিয়ের প্রতীক। আমাদের মন বা ইন্দ্রিয়গুলো তো ঘোড়ার মতনই চঞ্চল, তাই না? তা তো বটেই, সবসময় এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। অশ্বিনী কুমাররা যখন ঘোড়ার মাথা ব্যবহার করছেন, তার মানে হল সর্বোচ্চ জ্ঞান বা মধুবিদ্যা লাভ করার জন্য আমাদের এই চঞ্চল ইন্দ্রিয় শক্তি বা প্রাণ শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে হবে। ও আচ্ছা, মানে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞানের পথে কাজে লাগানো।
একদম। আর এই সার্জারির ব্যাপারটা আসলে একটা চরম ঝুঁকির প্রতীক। দধিচি জানতেন যে এতে তার মৃত্যু হতে পারে, কিন্তু জ্ঞান বিতরণের জন্য তিনি নিজের ইগো এবং জীবনের মায়া ত্যাগ করেছিলেন। বুঝতে পারলাম। আর এই মধুবিদ্যা জিনিসটা আসলে কি? এখানে তো নিশ্চয়ই খাওয়ার মধুর কথা বলা হচ্ছে না। না না, একদমই না। বৃহদারণ্যক উপনিষদে মধুবিদ্যা হল মহাবিশ্বের সবকিছুর পারস্পরিক নির্ভরশীলতার প্রতীক। মহাবিশ্বের প্রতিটি উপাদান একে অপরের জন্য মধুর মতো উপকারী। মানে একটা ইকোসিস্টেমের মতো, যেখানে সবাই সবাইকে সাহায্য করছে। ঠিক তাই। পৃথিবীর সব জীবের জন্য মধু, আর সব জীব পৃথিবীর জন্য মধু। এই যে স্বার্থহীন আদান প্রদান, এটাই মধুবিদ্যার মূল কথা। দধিচি তার নিজের জীবন দিয়ে এই শিক্ষাটাই বাস্তবে রূপায়িত করেছিলেন। আমি এই নিঃস্বার্থ সেবা বা নিষ্কাম কর্মের পয়েন্টটা বুঝতে পারছি, কিন্তু আমি যদি একটু বাস্তবতা দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করি, হ্যাঁ, বলুন না। আমরা তো আধুনিক পৃথিবীতে বাস করছি। আজকের এই তীব্র প্রতিযোগিতামূলক কর্পোরেট কালচারে বা দৈনন্দিন জীবনে যদি কেউ নিজের ইগো পুরোপুরি বিসর্জন দিয়ে শুধু নিঃস্বার্থভাবে কাজ করে যায়, তাহলে তো মানুষ তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। এটা অনেকেরই মনে হতে পারে। তাই না? সবাই তো তার উপর দিয়ে হেঁটে যাবে। এই প্রাচীন আইডিয়াটা আজকের দিনের জন্য আদৌ কতটা প্র্যাকটিক্যাল? খুব সুন্দর আর প্রাসঙ্গিক একটা প্রশ্ন। দেখুন, নিষ্কাম সেবা বা ইগো বিসর্জন দেওয়া মানে কিন্তু নিজেকে দুর্বল বা অসহায় করে তোলা নয়। তাহলে ব্যাপারটা ঠিক কি? একবার ভেবে দেখুন, দধিচি ইন্দ্রের হুমকির সামনে কিন্তু মাথা নুচু করেননি। তিনি নিজের শর্তে এবং নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তিনি তো নিজের মাথা কাটা যাওয়ার ঝুঁকিও নিয়েছিলেন। ঠিক। আধুনিক জীবনে এর প্রয়োগটা হল যে কোনো কাজ চরম উৎকর্ষ আর সাহসের সাথে করা, কিন্তু সেই কাজের শেষে আমি এই কাজটা করেছি তাই সব ক্রেডিট শুধু আমার পাওনা, এই যে প্রবল মানসিক আসক্তি, সেটাকে ছেড়ে দেওয়া। আচ্ছা, কাজের ফলাফলের ওপর থেকে নিজের ইমোশনাল ডিপেন্ডেন্সিটা কমিয়ে ফেলা। একদম তাই। ধরুন আপনি অফিসে একটা বড় প্রজেক্ট শেষ করলেন। আপনি আপনার জ্ঞান আর স্কিল দিয়ে কাজটা নিখুঁতভাবে করেছেন। হ্যাঁ। কিন্তু এরপর বসের প্রশংসা বা প্রমোশনের জন্য যদি আপনি সারাক্ষণ মানসিক চাপে থাকেন, তাহলে সেটাই আপনার ভেতরের বৃত্রাসুর বা অন্ধকার। বাপরে, এতে তো আমাদের সবার সাথেই রোজ হচ্ছে। ঠিক বলেছেন। তাই আধুনিক জীবনের জন্য প্রতিদিনের প্র্যাকটিস হতে পারে নিজের জ্ঞানকে অন্যদের সাথে নির্ভয়ে শেয়ার করা। আপনি যে স্কিলটা জানেন সেটা আপনার জুনিয়রদের শেখানো। এতে তো আসলে নিজেরই ভালো। অবশ্যই। এতে আপনার নিজের ক্ষমতা কমে যায় না, বরং এই ছোট ছোট আত্মত্যাগগুলো আপনার ভেতরে সেই বজ্র তৈরি করে, যা স্ট্রেস, লোভ বা হতাশাকে দূরে রাখে। দারুণ বললেন। দধিচি আসলে মৃত্যুবরণ করেননি। তিনি এই আমার শরীর, আমার জ্ঞান নামক খাঁচা থেকে মুক্ত হয়ে একটা ইনার ফ্রিডম বা ভেতরের স্বাধীনতা পেয়েছিলেন। এই ইনার ফ্রিডম বা ভেতরের স্বাধীনতার কনসেপ্টটা সত্যি খুব পাওয়ারফুল। তবে এতক্ষণ প্রাচীন গ্রন্থ আর ফিলোসফি নিয়ে কথা বলতে বলতে মনে হচ্ছিল এগুলো যেন শুধু বইয়ের পাতায় আর মানুষের মনের ভেতরেই আটকে আছে। হ্যাঁ, ফিলোসফি শুনতে অনেক সময় বিমূর্তই লাগে। কিন্তু এই পুরো গবেষণায় আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টা কি জানেন? এটা শুধু কোনো বিমূর্ত দর্শন নয়, এর একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান আছে। একদম ঠিক। ভারতের ভূগোলের সাথে এটা জড়িয়ে আছে। হ্যাঁ, ভারতের ম্যাপে এমন একটা জায়গা সত্যি আছে যেখানে গেলে আজও এই প্রাচীন ঘটনার ছোঁয়া পাওয়া যায়। আমরা কথা বলছি উত্তরপ্রদেশের সীতাপুর জেলার নৈমিষারণ্য সংলগ্ন মিশ্রিখে অবস্থিত দধিচি কুণ্ডের ব্যাপারে। হ্যাঁ, পৌরাণিক গল্পগুলো কিভাবে ভারতের ভূগোলের সাথে একেবারে মিশে আছে তার অন্যতম সেরা উদাহরণ হলো এই মিশ্রিক। এই নামের পেছনের গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? হ্যাঁ, পুরাণ অনুযায়ী দধিচি তার অস্থি দান করার আগে পৃথিবীর সব পবিত্র তীর্থে স্নান করতে চেয়েছিলেন, কিন্তু সময় খুব কম ছিল। তারপর ইন্দ্র কি করলেন? ইন্দ্র তখন পৃথিবীর সব পবিত্র নদীর জল এই জায়গায় একত্রিত করেছিলেন। সেই সব জলের মিশ্রণ থেকেই এই জায়গার নাম হয়েছে মিশ্রিক। বাপরে, এই ব্যাপারটা ভাবলেই গায়ে কাটা দেয়।
লখনৌ থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে একটা শান্ত গ্রাম্য পরিবেশ। আমি ভাবছিলাম একজন সাধারণ পর্যটক বা তীর্থযাত্রী যখন এই জায়গায় যান তখন তার মানসিক অবস্থাটা কেমন থাকে। সে এক অদ্ভুত অনুভূতি। ঘুমতি নদীর ধারের ওই শান্ত পরিবেশে বিশাল সব প্রাচীন গাছের নিচে দধিচি কুণ্ডের সিঁড়িতে বসে থাকার অভিজ্ঞতাটা তো শুধু একটা সাধারণ ট্যুরিস্ট স্পট ঘোরার মতো হতে পারে না। একদমই না। এর একটা অদ্ভুত তীর্থশক্তি বা স্পিরিচুয়াল এনার্জি আছে বলে বিশ্বাস করা হয়। হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে নিজেদের অহংকার শূন্য করে প্রার্থনা করেছেন। হ্যাঁ, ওই ভাইব্রেশনটা নিশ্চয়ই সেখানে অনুভব করা যায়। ঠিক। এই যে নিরবচ্ছিন্ন ভক্তি, এটা ওই জায়গার পরিবেশে একটা বিশেষ কম্পন বা ভাইব্রেশন তৈরি করে। তীর্থযাত্রীরা যখন সেখানে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন বা কুণ্ডে স্নান করেন, তখন মনস্তাত্ত্বিক দিক থেকে তারা আসলে নিজেদের ভেতরের কলুষতা বা পাপবোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। মানে এটা মূলত একটা মানসিক শুদ্ধির প্রক্রিয়া। একদম তাই। আর যারা যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলি, শীতকালের আবহাওয়া মানে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই পুরো অভিজ্ঞতাটাকে আরও চমৎকার করে তোলে। হ্যাঁ, তখন ঘোরাঘুরি করাটা বেশ আরামদায়ক হয়। আমি পড়ছিলাম যে শ্রাবণ মাসে সেখানে দধিচি জয়ন্তী আর কার্তিক পূর্ণিমা বা মকর সংক্রান্তিতে বিশাল উৎসব হয়। তখন গেলে লোকাল কালচারটাও খুব ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, ওই উৎসবের সময় জায়গাটা একদম প্রাণবন্ত হয়ে ওঠে। তবে আধ্যাত্মিকতার পাশাপাশি সেখানকার স্থানীয় সংস্কৃতির যে একটা নিজস্ব স্বাদ আছে সেটাও কিন্তু ভ্রমণকে বেশ আনন্দদায়ক করে। লখনৌয়ের কাছাকাছি হওয়ায় আওয়াধি বিরিয়ানি, লখনৌই কাবাব বা একটু জিলাপি বালুশাহীর প্রসঙ্গ এসেই যায় ঠিকই। খাবার দাবার তো ভ্রমণের একটা বড় অংশ বটেই। অবশ্যই। তবে সবকিছুর পরেও মানে সবচেয়ে বেশি আমার মনোযোগ কেড়েছে ওই কুণ্ডের চারপাশের দেওয়ালগুলো। সেখানে শিলালিপিতে দধিচির আত্মত্যাগের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে খোদাই করা আছে। এই দৃশ্যমান গল্প বলা বা ভিজুয়াল স্টোরিটেলিং কিন্তু প্রাচীন ভারতের একটা বড় শিক্ষার মাধ্যম ছিল। হ্যাঁ, সবার পক্ষে তো আর সংস্কৃত শ্লোক পড়া সম্ভব নয়। ঠিক। যারা সরাসরি বেদ পুরাণ পড়তে পারেন না, তাদের জন্য এই শিলালিপিগুলো একটা জীবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। সত্যি তাই। একজন দর্শনার্থী যখন সেই খোদাই করা পাথরের দিকে তাকিয়ে দেখেন কিভাবে একজন মানুষ বৃহত্তর কল্যাণের জন্য হাসি মুখে নিজের শরীর দান করছেন, তখন খুব স্বাভাবিকভাবেই নিজের জীবনের ছোটখাটো অপ্রাপ্তি বা অফিসের চাপ খুব তুচ্ছ মনে হতে শুরু করে। হ্যাঁ, ব্যক্তিগত ইগো বা ওই যে ছোট ছোট রাগ, অভিমান সেগুলো তখন আর কোনো পাত্তা পায় না। সত্যি এটা জীবনের প্রতি একটা অদ্ভুত পার্সপেক্টিভ তৈরি করে। একদম। এটা আমাদের একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি দেয়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম যে হাজার বছর ধরে একটা গল্প কিভাবে বিবর্তিত হয়েছে। ঋগ্বেদের সাধারণ একটা অস্ত্রের কারিগরির ঘটনা থেকে শুরু করে পুরাণে এসে সেটা মানুষের ভেতরের বৃত্রাসুর বা অন্ধকার জয় করার মনস্তাত্ত্বিক মানচিত্রে পরিণত হয়েছে। আর আমরা এটাও বুঝলাম যে বজ্রলি মুদ্রার মতো যৌগিক প্র্যাকটিসের মাধ্যমে ভেতরের এনার্জিকে কিভাবে ফোকাস করতে হয়। ঠিক, দধিচির নিষ্কাম সেবার দর্শন কিভাবে আজকের দিনের স্ট্রেসফুল জীবনে আমাদের জ্ঞান বিতরণ আর আসক্তি কমানোর পথ দেখায় সেটাও আমরা জানলাম। আর মিশ্রিখের দধিচি কুণ্ড আজও কিভাবে একজন আধুনিক মানুষকে নিজের ইগোর ঊর্ধ্বে ওঠার প্রেরণা দেয়, সেটাও খুব চমৎকারভাবে উঠে এসেছে আলোচনায়। সব মিলিয়ে এটি এমন এক দর্শন যা আমাদের শেখায় যে প্রকৃত বীরত্ব অন্যের ক্ষতি করার মধ্যে নয়, বরং একটা বৃহত্তর সত্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে নিহিত। খুব সুন্দর করে সারসংক্ষেপ করেছেন ব্যাপারটা। আর ঠিক এই বীরত্বের প্রসঙ্গেই একটা চমকপ্রদ তথ্য দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করা যাক। দধিচির এই আত্মত্যাগের ধারণা শুধু প্রাচীন গ্রন্থ বা তীর্থস্থানের দেয়ালেই আটকে নেই। হ্যাঁ, এই বিষয়টা অনেকেই হয়তো জানেন না। স্বাধীন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র এর নকশাটা যদি কখনো খেয়াল করে দেখেন, দেখবেন সেখানে দধিচির সেই বজ্রের প্রতীক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সাবিত্রী খানোলকার যখন এই মেডেলের নকশা করেছিলেন, তখন তিনি দধিচির সেই নিঃস্বার্থ সাহসিকতাকে আধুনিক ভারতের বীরত্বের সবচেয়ে বড় মাপকাঠি হিসেবে বেছে নিয়েছিলেন। এটা প্রমাণ করে যে এই প্রাচীন দর্শন আজও আমাদের সমাজের অত্যন্ত গভীরে প্রথিত। এই পুরো বিষয়টা আসলে আমাদের একটা গভীর ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয়। একদমই তাই।
আধুনিক জীবনের এই অস্পষ্ট দ্বন্দ্বময় পরিস্থিতিতে যেখানে রোজকার লড়াইগুলো আমাদের ভেতরের শক্তি শুষে নেয়, সেখানে কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট বজ্র তৈরি করতে পারি? হ্যাঁ, মানে নিজেদের ছোটখাটো স্বার্থের ঊর্ধ্বে উঠে কিছু করা। ঠিক, এমন কোনো নিঃস্বার্থ কাজ বা জ্ঞান বিতরণের উদ্যোগ যা হয়তো আমাদের চারপাশের বা মনের ভেতরের অন্ধকারকে একটু হলেও দূর করবে, এই প্রশ্নটা নিয়ে গভীরভাবে ভাবা যেতে পারে। আজ এই পর্যন্তই।